প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বেস্টকে। আজ আমাদের অনুষ্ঠানে অতিথি হিসেবে আছেন ডক্টর মশিউর রহমান, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের ধন্যবাদ অনুষ্ঠানে আপনাকেও। আসবার জন্য। আপনাকেও ধন্যবাদ আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। স্যার, আপনি তো আমাদের অর্থনৈতিক উপদেষ্টা। স্যার, আমাদের অর্থনীতির কেমন অবস্থা এখন? আমাদের অর্থনীতি সম্পর্কে সবার একটা ভীতি হলো যে অবরোধ, আন্দোলন ইত্যাদিতে ক্ষয়ক্ষতি। বিশ্বব্যাংকের যে একটা হিসাব, আমি বিশ্বব্যাংক বলছি এই জন্য যে তাদের হিসাবটা ইম্পার্শিয়াল হবে, কোনো দলের দিকে টেনে নয়। সেই হিসাব অনুসারে এই সময়ের ক্ষতি আমাদের এক জিডিপির 1% মতো। তবে যেটা লক্ষ্য করা উচিত বলে আমি মনে করি সে হলো যে ওই সময় যে ক্ষতি হয়, যারা উৎপাদন করেন এরা ক্ষতিটা কিছুটা পোষায় নিতে চায়। অতএব ওই ক্ষতি ওই সময় যে হিসাব হয়েছে, বছর শেষ হয়তো দেখা যাবে যে অ্যাকচুয়ালি ক্ষতিটা অত বেশি নয়, কারণ আমরা পোষাবার জন্য চেষ্টা করি। আর একটি হলো ওই সময় যারা ব্যবসা বাণিজ্য করেন তারা বলেন যে তারা উৎপাদন করেছেন, কিন্তু এই পরিবহন ব্যবস্থা ডিসরাপ্টেড হওয়ার ফলে অনেক সময় তারা পরিবহন করতে পারেন নাই। অতএব যদি যে এক্সপোর্ট বা অন্য যে কোনো জিনিস বাজারে যদি চাহিদা থাকে, একটু দেরি করে চাহিদা আসলেও তারা সেটা পরিবহন করে বিক্রি করতে পারবেন। তবে যে ক্ষতিটা হয়েছে তার বিশ্ব ব্যাংকের যে হিসাব সম্পূর্ণ না হলেও এর বড় একটা অংশ তো ক্ষতি হয়েছে। এটাকে বাদ দিলে অর্থনীতির এখন যে অবস্থা আমি মনে করি এখানে ভয় পাওয়ার কিছু নাই। এখানে সকল লোকজনের খাওয়া পড়া, সকল লোকজনের স্বাভাবিক জীবনযাত্রার জন্য যা প্রয়োজন যথেষ্ট পরিমাণে সেগুলো পাওয়া যাবে। স্যার, আমাদের যে লক্ষ্যমাত্রা 7.5% জিডিপি, আমরা অ্যাচিভ করতে পারবো? এ পর্যন্ত 6.3, 6.4 পর্যন্ত আমাদের হয়েছে, 7.5 হয়নি। এবছরে এই সকল গোলযোগের জন্য 7.5 হবে কিনা সে সম্পর্কে প্রশ্ন উঠতে পারে। তবে এই মুহূর্তে আমি এ সম্পর্কে কিছু বলতে চাই না। এই জন্য এটা কোনো এক সময় হিসাব হবে, হিসাব হলে আমরা বুঝতে পারবো যে প্রকৃত কতটুকু হয়েছে। স্যার, গতবার তো দেখা গেছিল যে প্রজেক্টেড ছিল 7% এবং এডিবি, ওয়ার্ল্ড ব্যাংক এনাদের ছিল 5.8 কি 5.9%, এরকম আমাদের এসছিল। যেটা আমরা অ্যাকচুয়ালি পরে দেখা গেল যে বলা হলো যে 6.5%, বাট অ্যাকচুয়ালি ছিল 5.8 থেকে 5.9%। না, আমাদের অ্যাকচুয়ালি ওই ওদের যে বিভিন্ন মেথডে হিসাব করে তো, এবং হিসাবের কতগুলো আছে ধারণা ভিত্তিক, সেই জন্য কিছু তফাৎ হয়। আমাদের নর্মাল অবস্থাতে খুব যদি বড় রকম বিপাক কিছু না হয়, 6.3 থেকে 6.5 এটার নিশ্চিত প্রবৃদ্ধি। এর চেয়ে একটু বেশি হতে গেলে আমাদের হয়তো একটু প্রচেষ্টা বেশি লাগবে, অবস্থা একটু ভালো থাকতে হবে। 6.2 থেকে যদি কম হয় তাহলে একটা বড় রকম বিপাক হতে হবে। না হলে এই 6.2, 6.5 এর ভিতরে আমাদের প্রবৃদ্ধি মোটামুটিভাবে সবসময় স্থির থাকবে। আমাদের সবচেয়ে বড় যে আয় সেটা হচ্ছে আপনার গার্মেন্টস শিল্প থেকে, এবং গার্মেন্টস শিল্পের সবাই কিন্তু যারা জড়িত আছেন, বিজিএমইএ এর যারা ব্যবসায়ীরা আছেন, তারা কিন্তু ক্রমাগত বলে যাচ্ছেন যে তারা এই সেক্টরটা ব্লিডিং, ওনারা ব্লিড করছেন, ওনারা সেভাবে ব্যবসা করতে পারছেন না। এরপরে আবার দেখা যাচ্ছে, আজকেই আমি কোথাও পড়ছিলাম যে আফ্রিকান কান্ট্রিগুলো, দু একটি কান্ট্রি কিন্তু এই ব্যবসায় কিন্তু আস্তে আস্তে কিন্তু অগ্রসর হচ্ছে, এবং প্রজেক্টেড যেটা আছে যে তারা কিন্তু তাদের এই মুহূর্তে পার্সেন্টেজ হচ্ছে 0.2% বোধ হয় মার্কেট শেয়ারের, এবং সেটা আর কয়েক বছর পরে গেলে 2.8%-এ গিয়ে দাঁড়াবে। তাহলে এই যে আপনার একটা যে থ্রেট তৈরি হচ্ছে, এদিকে ভিয়েতনাম আছে, কম্বোডিয়া আছে, ওদিকে শ্রীলঙ্কা আছে, আর এদিকে আফ্রিকান দুটো কান্ট্রি, ইথিওপিয়া এবং আরেকটা আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না, তবে আরেকটা কান্ট্রি, এরা সবাই কিন্তু এগিয়ে আসছে। এই মুহূর্তে ওনারা যখন বলছেন যে আমরা সরকারের পক্ষ থেকে সাহায্য চাই, হেল্প চাই, এবং শুধু সরকার না, বিরোধী দল থেকেও তারা চাচ্ছেন যে এরকম পরিস্থিতি হোক যে যেন ব্যবসা করে আরও এগিয়ে নিতে পারে অর্থনীতিকে। এরকম ধরনের পরিস্থিতিতে আপনি কি বলবেন? এই যে সমাজের যে পরিস্থিতি থাকলে ব্যবসা বাণিজ্য এবং জীবন স্বাভাবিক চলে, সেটা তো সবসময় আমাদের কাম্য, সেগুলো যাতে কখনো নষ্ট না হয়। আরেকটি হলো যে এই
আমাদের যে মার্কেট শেয়ার আছে সেটা কমবে কিনা বা অন্যদের শেয়ার বাড়বে কিনা, এখানে হিসাবে দুটো দিক আছে। একটি হলো যে অ্যাবসলিউট ডিমান্ড বাড়বে কিনা, আর একটি হলো যে অংশ হিসাবে কমবে কিনা, অংশ হিসাবে আমরা বাড়বো বা কমবো কিনা। আমাদের যে রপ্তানি, এটা অত্যন্ত বেশিভাবে গার্মেন্টসের উপর নির্ভরশীল, এবং গার্মেন্টসও আমরা উপরের দিকে না, গার্মেন্টস আমরা নিচের দিকে কাজগুলো বেশি করি। কিন্তু দেখা যাচ্ছে যে অনেকেই গার্মেন্টসের যে আপার মার্কেটের যেসব জিনিস সেগুলো তৈরি করা শুরু করছে, তবে গার্মেন্টসের ভিতরেও একটা পরিবর্তন আসছে। আর আফ্রিকার বিভিন্ন দেশে যেটা বড় অসুবিধা সে হলো ওদের শ্রমের অভাব। 2 নম্বর হলো যে ওদের ট্রান্সপোর্টেশনের অভাব। ওদের দেশগুলোর একটু ছোট ছোট এবং অনেকগুলো দেশ পার হয়ে হয়তো সমুদ্র পেতে হয়। তবে যে সময়ের কথা আপনি বলছেন যে এই সময় তাদের রপ্তানি বাড়বে, এই সময় পৃথিবীতেও চাহিদাও বাড়বে। অর্থাৎ চাহিদা যদি বাড়ে তাহলে সেই চাহিদার একটা অংশ সবাই ভাগ করে পাবে, একটা অংশ আমরাও পাবো। অর্থাৎ আমি এ বিষয়ে খুব একটা দুশ্চিন্তা করি না। যেমন ধরেন, যখন মাল্টিফাইবার অ্যাগ্রিমেন্টটা শেষ হয়ে যাবে তখন আমাদের এরকম একটা আশঙ্কা ছিল যে মাল্টিফাইবার অ্যাগ্রিমেন্ট যদি শেষ হয় তাহলে আমরা হতে পারবো না। কিন্তু ওই সময় একটা হিসাব ছিল, এই নর্থ সাউথ ইউনিভার্সিটির যে ভাইস চ্যান্সেলর ছিলেন ডক্টর হাফেজ সিদ্দিকী, ওনার একটা লেখা বই ছিল রেডিমেড গার্মেন্টসের পরে। তো সেই বইটাতে আমি দেখেছিলাম যে ভারত এবং পাকিস্তান হলো আমাদের প্রতিযোগী। তারা বিভিন্নভাবে 18 থেকে 19% মতো সাবসিডি দেয়, কিন্তু দাম তাদের মাত্র 3% বেশি। অর্থাৎ 18% তারা সাবসিডি দেওয়ার পরেও আমাদের চেয়েও কম্পিটিশনে 3% দাম বেশি। যদি ওই সাবসিডি তারা না দেয় তাহলে আমাদের এফিসিয়েন্সি এবং আমাদের রপ্তানি তখন বাড়বে। মাল্টিফাইবার অ্যাগ্রিমেন্ট শেষ হয়ে যাওয়ার পরে ওদের ওই যে সাবসিডির যে সুবিধা, সেই সুবিধাটা তা পেল না। আমরা তখন আমাদের যে কম্পিটিটিভনেস সেই সুবিধাটা আমরা পেলাম। অর্থাৎ আমার মনে হয় না যে এখানে কোনো রকম তেমন অসুবিধার কোনো কারণ আছে। তবে যেটা এই মুহূর্তের অসুবিধা সে হলো যে রানা প্লাজার পরে যে রানা প্লাজার ট্র্যাজেডিটা হওয়া উচিত নয়, কারো কাম্য নয়। তবে এরকম অ্যাক্সিডেন্ট অনেক দেশেই হয়। সেই জন্য সেই অ্যাক্সিডেন্ট যাতে না হয়, অ্যাক্সিডেন্টে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সহায়তা করা বিভিন্নভাবে, আর ওই অ্যাক্সিডেন্ট যাতে ভবিষ্যতে না হয় সেজন্য সাবধানতা অবলম্বন করা। স্যার এখানে এই ক্ষেত্রে কিন্তু অ্যাকর্ড এন্ড অ্যালায়েন্স কিন্তু 98% ফ্যাক্টরিকে কিন্তু আমি ইন্সপেক্ট করে সেটাই গেছে। বলছি যে আমাদের গার্মেন্টসের যে ইন্সপেকশন হয়েছে তাতে 1.5 বা 2% পেয়েছে যারা কমপ্লায়েন্ট নয় অথবা স্ট্যান্ডার্ডটা একটু দুর্বল, 98% ভালো। অতএব মূলত ওদের অবস্থা ভালো। কিন্তু এই সময় রানা প্লাজার অজুহাতে যে একটা সাময়িকভাবে অর্ডার হয়তো কম পেয়েছে, যে অর্ডার আশা করেছিল সে অর্ডার হয়তো পেল না, কোনো বিশেষ কারখানার হয়তো অসুবিধা হয়েছে, সেইগুলোর দিকে নজর দেওয়া দরকার পড়বে এবং সরকার সেগুলোর দিকে নজর দিচ্ছেন। স্যার আমরা পলিটিক্যাল সিচুয়েশনটা নিয়ে একটু আলোচনা করব যে এই সিচুয়েশন থেকে কিভাবে বের হওয়া যায়। একটা ছোট বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক আমাদের সঙ্গেই থাকবেন, ফিরছি একটু পরে। আবারও আমন্ত্রণ বেস্টকে। আমরা কথা বলছিলাম প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ডক্টর মশিউর রহমানের সঙ্গে। স্যার আপনার কাছে প্রশ্ন রেখেছিলাম যে এই যে রাজনৈতিক অস্থিরতা যে হয় এর মাঝে কিন্তু প্রতিটি সংগঠন, ব্যবসায়ী সংগঠন, তারা বলতেই থাকে যে এরকম পরিস্থিতি হলে আমরা কেমন করে বাঁচবো, এবং রাজনীতিকরা আমাদের কথা শোনেন না। যে আমরা যে এত বলে যাচ্ছি যে একটা মাঝামাঝি একটা জায়গায় আসা উচিত, একটা দুই দলের মধ্যে একটা সমঝোতা হওয়া উচিত, মানুষকে বাঁচতে দেওয়ার জন্য, ব্যবসা করার জন্য একটা পরিস্থিতি সেরকম হওয়া উচিত। আপনি কি মনে করেন? আমি মনে করি যে সমঝোতার ভিত্তি তৈরি করা আছে। সেই ভিত্তিটা হলো বাংলাদেশের স্বাধীনতা অর্জন এবং সেই স্বাধীনতাকে সংরক্ষণের জন্য যে সংবিধান তৈরি হয়েছে, সেই সংবিধানে যারা আস্থা রাখে তাদের সাথে কোনো দ্বন্দ্ব নাই। সংবিধানে যারা আস্থা রাখে না তারা রাষ্ট্রকেও চায় না, তাদের সাথে তো কোনো সমঝোতা নাই।
স্যার এরকম তো আপনারা যখন বলে আসছেন কিন্তু দেখা যায় যে সেরকম পরিস্থিতি আহ, মানে কোনো দলই যেন মানতে চান না। ব্যবসায়ী সংগঠনরা সাদা পতাকা করলেন, ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে রাস্তায় নামলেন, তারপরেও দেখা গেল যে ওনাদেরকে না অনেক আমি কাঠখড় না পোড়াতে আমি হয়েছে। না আমি সবগুলোই মানে মেনে নিচ্ছি, কিন্তু প্রশ্ন হলো যে রাষ্ট্র বলতে আমরা কি বুঝবো। রাষ্ট্র একটা ভূখণ্ড যেখানে একটা সরকার আছে এবং সেই সরকার পরিচালনার জন্য কতগুলো নিয়ম নীতি সংবিধানে আছে। সংবিধান যদি না থাকে তাহলে রাষ্ট্র হলো দুর্বৃত্তের স্থান একটি, সেই দুর্বৃত্তের স্থানে তো আমরা পরিণত করতে পারবো না। যদি কেউ বলে যে আমি রাষ্ট্রের ধর্মনিরপেক্ষতা আমার কাছে গ্রহণযোগ্য নয়, রাষ্ট্রের গণতন্ত্র আমার কাছে গ্রহণযোগ্য নয়, গণতন্ত্র যদি গ্রহণও করতে হয় মাঝে মাঝে তাদেরকে বাড়ি পাঠিয়ে দিতে হবে, এগুলো কোনো দেশই গ্রহণ করে না, আমরাও গ্রহণ করি না। অতএব এই দুর্বৃত্তর মতো যাদের চাহিদা, দুর্বৃত্তের চাহিদা তো কখনো রাষ্ট্র পূরণ করতে পারবে না। এবং আমার মনে করি যে রাষ্ট্রের এই দুর্বৃত্তদের যে তাগাদা, সেই তাগাদাকে অস্বীকার করা এবং সেই তাগাদা করার ক্ষমতা যাতে না থাকে সেদিকে রাষ্ট্রের ক্ষমতা দৃষ্টি দেওয়া উচিত। স্যার আরেকটি প্রসঙ্গে আসি, সেটা হলো সাবসিডি পলিসি। ও, এইটাই সেদিন দেখা গেল যে সিপিডি বলছে যে সাবসিডির ক্ষেত্রে একটি পলিসি তৈরি হওয়া উচিত। এই ব্যাপারটিতে আপনি কি একমত? আমি ওদের পূর্ণ কাগজটা দেখিনি, আমি ওদের কাগজে সংবাদে যে খবর বেরিয়েছিল সেটা দেখেছি। এখন সাবসিডির যে কোনো নীতি নেয় এ কথাটা বোধহয় প্রকৃত অর্থে সত্যি নয়। আমি বা আমাদের মতো যে কেউ অন্য দেশ বা অন্য কোনো সম্পর্কে যখন জানতে চাই, আমি চাইবো যে একটা কাগজে সুন্দরভাবে 1, 2, 3 করে লিখে দিক যাতে আমি সহজে বুঝতে পারি। সরকার যখন বাজেট তৈরি করে এবং কোনো খাতকে সাহায্য দেয় বা কোনো খাতকে তার চাহিদা মতো সাহায্য দেয় না, সরকার কোনো না কোনো যুক্তি এবং নীতি ব্যবহার করে, সেই নীতিটি আছে। আরেকটি হলো যে সাবসিডির সংজ্ঞাটা কী হবে। সাবসিডি যখন আলোচনায় আসে, একটা বড় আলোচনায় আসে যে বিদ্যুৎ বা জ্বালানি খাতে সাবসিডি। তো সাবসিডির হিসাব সবসময় করা উচিত এর কম্পিটিটিভ মার্কেট প্রাইস কি হতে পারে এবং তার থেকে আমরা কম বা বেশি দিচ্ছি কিনা। এই এনার্জি এবং ফুয়েলের রেন্টের পরিমাণ অত্যন্ত বেশি এবং যেসব দেশ থেকে আমরা আমদানি স্যার করি। আমরা তো এখন নিজেরাই প্রোডাকশন করছি, তাহলে স্যার আমরা এখন না কেন আমাদের যে কুইক রেন্টালে আছি? আমাদের যেটা ফুয়েল যেটা জি। আমাদের যে ফুয়েল যেটা ব্যবহার করি, ফার্নেস অয়েল বা অন্য যা কিছু ব্যবহার করি, এটা বিদেশ থেকে আমদানি করি আমরা। গ্যাসের যে দাম সেটাও বিদেশের বিনিয়োগ যেহেতু আছে, এরও দাম ইন্টারন্যাশনাল প্রাইসের সাথে অ্যালাইন করা এবং ইন্টারন্যাশনাল প্রাইসে এর রেন্টের পরিমাণ খুব বেশি। তো অথবা আমাদের যখন বিচার করি তখন দেখতে হবে যে রেন্টটাকে বাদ দিয়ে যদি ইন্টারন্যাশনাল কম্পিটিটিভ প্রাইস আমরা নেই, সেই তুলনায় আমরা খুব বেশি কম দাম দিচ্ছি কিনা, সেই হিসাবটা আমরা কেউ কখনো করি নাই। সিপিডি করেছে কিনা আমরা জানি না। সিপিডি যদি ওই রকম হিসাব করে বলে থাকে যে রেন্ট অ্যাডজাস্ট করার পরেও আমরা কম দাম নেই, তাহলে এই কথাটাকে দাম দিতে হবে। কিন্তু যদি ওরা বাজারে যে দামে কেনা বেচা হয় এবং দামটাকে যদি তারা কারেক্টেড না করে থাকে, তাহলে এই উক্তিটাকে অত গুরুত্বের সঙ্গে দেওয়ার কিছু নাই। আরেকটি প্রশ্ন রাখতে চাই, সেটা হচ্ছে রেমিটেন্সের ক্ষেত্রে। রেমিটেন্স আগের থেকে অনেক বেড়েছে, এখন সেগুলোর কি যথাযথ প্রয়োগ হচ্ছে কিনা, বা এটা দিয়ে কি আমরা কি আরেকটি মার্কেট গ্রো করতে পারি কিনা? কি জাতীয় মার্কেট বলেন? রেমিটেন্স আমাদের এখানে যা আসছে, দেখা যাচ্ছে যে শ্রমিক ভাইরা যারা পাঠাচ্ছেন এখানে, তারা কিন্তু নর্মালভাবে আপনার বাড়ি গাড়ি এগুলো করতে গিয়ে কিন্তু কিন্তু ওনারা যদি এটাকে রিইনভেস্ট করেন এখানেই যদি একটা, তাহলে ওইভাবে একটা মার্কেট গ্রো করতে পারে কিনা। এক হলো যে এই শ্রমিক যে সকল পরিবার থেকে যায় সেই পরিবারের অবস্থা কী, এবং সেই পরিবারের বেশিরভাগই হলো অত্যন্ত দরিদ্র। যাওয়ার সময় তারা কিছু টাকা পয়সা ঋণ নিয়ে যায়, যখনই টাকা আসে তখন ওরা ওই নিজেদের যে গ্রামের পরিবেশ সেই পরিবেশেই থাকে। গাড়ি বাড়ি যে কেনে এর সংখ্যা অত্যন্ত কম। এরা মধ্যবিত্ত পেশাদার যারা আছে, যারা বিদেশে যান, এরা তারাই হয়তো বাইরে আছেন, আবুধাবিতে থাকে বা মধ্যপ্রাচ্যে কাজ করে বা বিলাতে আছে, ঢাকাতে তারা একটা প্রপার্টি কিনলো, সেখানে সে কখনো থাকেন, সেখানে তাদের বাবা মা থাকেন, কিন্তু এর সংখ্যা অত্যন্ত কম। ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স বাংলাদেশ ওরা কিছুদিন আগে এই রেমিটেন্সের পর একটা সার্ভে করেছে, সেখান থেকে দেখা যায় যে রেমিটেন্স যে সকল পরিবার পায় তারা বেশিরভাগই ব্যয় করে
নিজেদের লোন খাওয়া দাওয়াটা এবং লোন যেটা তো পরিশোধ করবে, নিজেদের যে যে অভাব ছিল তাদের সেই অভাবটা পূরণ করার জন্য তারা ব্যয় করে। আর ব্যাংক এবং অন্যান্য ইনস্ট্রুমেন্টে তারা রাখে 2% একটু কম। এরা কিন্তু নিজেরা এন্টারপ্রেনার নয়। অতএব এদেরকে যদি আমরা ওই যে পরিমাণে তাদের খাওয়ার জন্য দরকার হয় সেই খাওয়ার ব্যবস্থা যদি কেউ করতে পারে, তাহলে এই টাকাটা প্রোডাকশনে আনতে পারে। আমরা যখন বলি যে এই টাকা আসতেছে, তখন আমরা একটা বড় অঙ্ক দেখি যে এই অঙ্কটা আসতেছে, কিন্তু এই অঙ্কটা তো লক্ষ পরিবারের ভিতরে ভাগ হয়ে যায়, এবং লক্ষ পরিবার তাদের নিজেদের যে প্রয়োজন সেই প্রয়োজন মেটাবার জন্য এই টাকাটা খরচ করে, এবং অল্প কিছু টাকা তারা ব্যবহার করে জমি কেনার জন্য, হয়তো ঘরটা একটু ভালো করলো, এইসব কাজে ব্যবহার করে, যেটা বিনিয়োগের ভিতরে আসে। আর ফর্মাল সেক্টরে তারা বিনিয়োগ করে প্রায় 2% বা তার কিছু কম। এই 2%টাকে বাড়ানো যায় কিনা এই সম্পর্কে কোনো সিরিয়াস চিন্তা আমি কারো দেখি নাই, কিন্তু সবাই বলেন যে আমরা এটাকে বিনিয়োগ আনি না কেন, আমরা এটাকে বিনিয়োগে আনি না কেন। এখন বিনিয়োগে আনতে গেলে যে লোকটি টাকা পাচ্ছে তাকে তো বিনিয়োগের উৎসাহ দিতে হবে। সেই উৎসাহটা কী হবে, সেই ইনস্ট্রুমেন্টটা কী হবে, সেই বিষয়ে কেউ চিন্তা করেননি। স্যার এই ক্ষেত্রে কি সরকার কোনো পদক্ষেপ নিতে পারে? না, এটা তো পদক্ষেপ নিলে সরকারকে নিতে হবে, এবং সরকারই নিতে পারবে। অন্য কেউ অত কার্যকর পদক্ষেপ নিতে পারবে না। সরকারের যে 3-4টি ইনস্ট্রুমেন্ট আছে, যে তারা ডিপোজিট রাখতে পারে, সেখানে ইন্টারেস্ট রেট বেশি, ট্যাক্স দিতে হয় না। কিছু আছে সেখানে তার সাথে ইন্স্যুরেন্স আছে, কিছু আছে আবার তারা ফিক্স করে রাখতে পারেন। ওরা বেশিরভাগই আমি দেখেছি ফিক্স করে রাখে এবং সরকারের ওই সকল ইনস্ট্রুমেন্টে ব্যবহার করে। অ্যাকচুয়ালি ওদের ব্যবহারটা হলো যে নিজেদের অবস্থায় যে দারিদ্র্যের ভিতর তারা ছিল, সেই দারিদ্র্য অবস্থা থেকে একটু উন্নত হওয়ার জন্য যেটুকু চেষ্টা করে, অবশিষ্ট টাকা তারা এই বিনিয়োগের মধ্যে রাখে। এবং ওই তারা তাদের দারিদ্র্য দূর করার জন্য যে আয়টা ব্যয় করেন, এই আয়টা কিভাবে আপনি দিবেন? তাহলে অন্য কোনো উৎস থেকে একটা আয় উৎপাদন করতে হবে, সেই আয়টা তাদেরকে দিতে হবে। আর একটা কথা চিন্তা করেন যে ওরা কিছু জমি কেনে, তো জমি কিনলে তার একটা নিশ্চয়তা বাড়ে, হয়, তার একটা আয় বাড়ে। এবং গ্রামে কিন্তু জমি একটা বড় শক্তি। যার জমি আছে সে গ্রামের যে কোনো কাজের জন্য সে একজন গ্রামের গণ্যমান্য ব্যক্তি হয়ে দাঁড়ায়। সেই গণ্যমান্য ব্যক্তির যে সম্মান, সেটা তো অন্য কোনো ইনস্ট্রুমেন্ট দিতে পারে না। আপনি পুরোনো দিনের উপন্যাস পড়লে দেখবেন যে মহারানী ভিক্টোরিয়ার কাগজ আছে অমুকের করে, কোম্পানির কাগজ আছে অমুকের করে। এগুলো ছিল ওই সময়ের বন্ড, স্টেট বন্ড টন্ড যারা কিনতেন তাদের করে, এবং সেগুলো মধ্যবিত্ত যারা তারা কিনতো। সেই জাতীয় একটা ব্যবস্থা হয়তো করা যেতে পারে। স্যার আমাদের সময় শেষ, আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের বিস্টকে আসার জন্য। ধন্যবাদ আপনাকে, কিন্তু আপনি আমার কক্ষবিদ্যা জিজ্ঞাসা করলেন না। স্যার আপনি তো অর্থনৈতিক উপদেষ্টা। আবারও ধন্যবাদ স্যার। ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আবারও দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, এটি নিজের সঙ্গে থাকুন।